আচ্ছা, একটা দৃশ্য মানে একটা দৃশ্য কল্পনা করা যাক। সালটা ১৯২২। হুম। মনোবিজ্ঞানী কার্ল ইয়ুং, যিনি মানুষের মন নিয়ে যুগান্তকারী সব কাজ করছেন, তিনি হঠাৎ জুরিখ লেকের ধারে একটা পাথরের টাওয়ার বানানো শুরু করলেন। নাম দিলেন বোলিনজেন টাওয়ার। হ্যাঁ, এটা শুনলে তো মনে হয় কোনো ছুটির দিনের বাড়ি বানাচ্ছিলেন হয়তো। ঠিক তাই। মনে হয় শহরের ব্যস্ত জীবন থেকে দূরে একটু আরাম করার জন্য একটা সুন্দর জায়গা। কিন্তু ব্যাপারটা মোটেও তেমন ছিল না। একদমই না। ওই টাওয়ারটা আসলে তার কাজেরই একটা অংশ ছিল। ইয়ুং বিশ্বাস করতেন তার সবচেয়ে গভীর, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করার জন্য তার এমন একটা জায়গা দরকার যেখানে বাইরের পৃথিবীর কোনো ডিস্ট্রাকশন পৌঁছাবে না। কোনো ফোন নেই, কোনো মিটিং নেই, কিচ্ছু না। কিচ্ছু না, শুধু তিনিই আর তার ভাবনা। এটা আসলে কাজ থেকে পালানো ছিল না, বরং কাজের আরও গভীরে ডুব দেওয়ার একটা রাস্তা ছিল। ভাবতে পারেন আজকের দিনে এমনটা করা কতটা কঠিন। অসম্ভব প্রায়। আর আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু ঠিক এই ধারণাটাই। আমাদের হাতে যে সোর্স মেটেরিয়ালগুলো আছে সেগুলোতে এই ধরনের কাজকেই বলা হচ্ছে ডিপ ওয়ার্ক বা গভীর কাজ। আর এর ঠিক উল্টোটা, সারাদিন ইমেল চেক করা, নোটিফিকেশন দেখা, ছোট ছোট মিটিং করা, সেগুলোকে বলা হচ্ছে শ্যালো ওয়ার্ক বা অগভীর কাজ। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো এই সোর্সগুলোতে একটা অদ্ভুত বৈপরীত্য বা প্যারাডক্স তুলে ধরা হয়েছে। সেই বৈপরীত্যটা হল আজকের অর্থনীতিতে যে দক্ষতাটার মূল্য সবচেয়ে দ্রুত বাড়ছে, এই গভীর কাজ করার ক্ষমতা, ঠিক সেই দক্ষতাটাই আমাদের চারপাশ থেকে সবচেয়ে দ্রুত হারিয়ে যাচ্ছে। এটা একটা ধাঁধার মতো না? আসলেই তো, যে জিনিসটা সবচেয়ে দামি আমরা সেটাই সবচেয়ে বেশি নষ্ট করছি। আজকের আলোচনায় আমরা এই ধাঁধাটাই ভাঙার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। তাহলে এই যে বলা হচ্ছে গভীর কাজ ভবিষ্যতের সাফল্যের চাবিকাঠি হবে, এর পেছনের মূল ভাবনাটা ঠিক কি? এর মূল ভাবনাটাকে বলা হচ্ছে ডিপ ওয়ার্ক হাইপোথেসিস। সহজ ভাষায় বললে হাইপোথেসিসটা হল, যেহেতু প্রযুক্তি আর অটোমেশনের কারণে অগভীর কাজগুলোর গুরুত্ব কমে আসছে, আচ্ছা, তাই ভবিষ্যতে তারাই সবচেয়ে বেশি উন্নতি করবে যারা নিজেদের মনোযোগকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং কঠিন কোনো বিষয়ে গভীরভাবে কাজ করার ক্ষমতা অর্জন করবে। তার যারা মনোযোগ দিতে পারবে তারাই এগিয়ে যাবে। একদম। যেহেতু খুব কম মানুষই এই ক্ষমতাটা ধরে রাখছে, তাই যারা পারবে তারা অন্যদের চেয়ে অনেক অনেক এগিয়ে যাবে। এটা অনেকটা একটা সুপার পাওয়ারের মতো হয়ে দাঁড়াচ্ছে। সুপার পাওয়ার। এই সুপার পাওয়ারের একটা অসাধারণ উদাহরণ আমাদের সোর্সে আছে। জেসন বেন নামের এক ভদ্রলোকের গল্পটা কিন্তু দারুণ। হ্যাঁ, বলুন। বেন একজন ফিনান্সিয়াল কনসালটেন্ট হিসেবে কাজ শুরু করেছিলেন। বছরে আয় করতেন প্রায় $৪০,০০০। কিন্তু কিছুদিন কাজ করার পরেই তিনি একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করলেন। তিনি বুঝতে পারলেন তার দিনের বেশিরভাগ কাজ, যেগুলো করতে ঘন্টার পর ঘন্টা লাগত, সেগুলো একটা সাধারণ এক্সেল স্ক্রিপ্ট দিয়ে কয়েক মিনিটেই করে ফেলা সম্ভব। তার তার চাকরির প্রায় পুরোটাই ছিল আসলে অগভীর কাজ। ঠিক। আর তিনি এটাও লক্ষ্য করলেন যে তার মনোযোগ দেওয়ার ক্ষমতা বলে প্রায় কিছুই অবশিষ্ট নেই। তিনি নিজেই স্বীকার করেছেন, দিনের প্রায় 98% সময় তিনি শুধু ইন্টারনেট ঘেঁটে কাটিয়ে দিতেন। ভাবা যায় 98%। এই জায়গাটা আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে। নিজের এই দুর্বলতাটা স্বীকার করে চাকরি ছেড়ে দেওয়া, তারপর নিজেকে একটা ঘরে প্রায় বন্দি করে ফেলা। এর জন্য তো প্রচণ্ড মানসিক শক্তির প্রয়োজন। তিনি কম্পিউটার প্রোগ্রামিং শিখবেন বলে ঠিক করলেন, কিন্তু তার আগে নিজের মনোযোগকে ট্রেনিং দেওয়ার সিদ্ধান্ত নিলেন। ঠিক। তিনি নিজেকে একটা ঘরে আটকে ফেললেন যেখানে কোনো কম্পিউটার ছিল না, ছিল শুধু বই আর নোট কার্ড। দিনের পর দিন তিনি এভাবে নিজের মস্তিষ্ককে আবার নিরবচ্ছিন্নভাবে মনোযোগ দিতে শিখিয়েছেন। এটা অনেকটা ব্যায়াম করে মাসল তৈরি করার মতো ব্যাপার। একদম। এই কঠিন প্রস্তুতির পর তিনি একটা নামকরা প্রোগ্রামিং বুট ক্যাম্পে যোগ দেন এবং ক্লাসের সেরা ছাত্র হিসেবে পাশ করেন। আর ফলাফল? অবিশ্বাস্য। যে মানুষটা $৪০,০০০ চাকরি করতেন, তিনি পাশ করার পর একটা বড় প্রযুক্তি কোম্পানিতে বছরে $১,০০,০০০ চাকরি পেলেন। আয় প্রায় ২.৫ গুণ বেড়ে গেল। এই গল্পটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে গভীর কাজ করার ক্ষমতাটা শুধু একটা ভালো অভ্যাস নয়, এটা সরাসরি অর্থনৈতিক মূল্যের সাথে জড়িত। একদম। আর সোর্সগুলোতে এই অর্থনৈতিক মূল্যের পেছনে দুটো প্রধান কারণ ব্যাখ্যা করা হয়েছে। প্রথম কারণটা হল
গভীর কাজ আপনাকে খুব দ্রুত কঠিন জিনিস শিখতে সাহায্য করে। আজকের পৃথিবীতে টিকে থাকার মূল শর্তই তো এটা, তাই না? প্রযুক্তি প্রতিদিন পাল্টাচ্ছে। ঠিক, আজ যে স্কিলটা খুব দামি, কাল হয়তো সেটার কোনো গুরুত্বই থাকবে না। আপনাকে সারা জীবন ছাত্র হয়ে থাকতে হবে। আর এর পেছনে কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? হ্যাঁ, আছে। স্নায়ুবিজ্ঞান বা নিউরোসায়েন্স আমাদের বলে যে যখন আমরা কোনো একটা বিষয়ে গভীরভাবে মনোযোগ দিই, তখন আমাদের মস্তিষ্কের নির্দিষ্ট নিউরনগুলোর চারপাশে মায়োলিন নামের একটা আস্তরণ তৈরি হতে থাকে। মায়েলিন? হ্যাঁ, এই মায়োলিন যত পুরু হয়, সেই সার্কিটটা তত দ্রুত আর নিখুঁতভাবে কাজ করে। বাহ! তার মানে এটা আক্ষরিক অর্থেই আমাদের মস্তিষ্কে একটা নির্দিষ্ট দক্ষতার জন্য সুপারফাস্ট হাইওয়ে তৈরি করার মতো ব্যাপার। ঠিক এই উপমাটাই দেওয়া যায়। আর যদি আমরা বিক্ষিপ্তভাবে মনোযোগ দিই, মানে একটু ফেসবুক দেখলাম, একটু কাজ করলাম, তাহলে তখন কোনো নির্দিষ্ট সার্কিট শক্তিশালী হওয়ার সুযোগই পায় না। অনেকগুলো সার্কিট একসাথে অল্প পরিমাণে কাজ করে, ফলে মায়োলিন ঠিকমতো তৈরি হয় না। এক কথায় মাল্টিটাস্কিং করে শেখার চেষ্টা করাটা মস্তিষ্কের গঠন অনুযায়ী একটা ভুল পদ্ধতি। আচ্ছা, আর দ্বিতীয় কারণটা কি বললেন? দ্বিতীয় কারণটা আরও আকর্ষণীয়। সেটা হলো, গভীর কাজ আপনাকে শুধু ভালো নয়, একেবারে ইরিং বা সেরা স্তরে কাজ করতে সাহায্য করে। আচ্ছা, এখানে তো অর্থনীতিবিদ শেরউইন রোজেনের উইনার টেক অল বাজারের একটা ধারণা দেওয়া হয়েছে। এই ব্যাপারটা একটু সহজ করে সমঝালে কেমন হয়? অবশ্যই। উইনার টেক অল বাজারের মানে হল একটা ক্ষেত্রে যে বা যারা সেরা তারাই পুরস্কারের প্রায় সবটা পায়। বাকিরা সামান্য কিছু পায় বা কিছুই পায় না। হুম। আগেরকার দিনে আপনি যদি আপনার শহরের মোটামুটি ভালো একজন কাঠমিস্ত্রি হতেন, আপনার কাজ চলে যেত। কিন্তু এখন ইন্টারনেটের যুগে মানুষ সহজেই দেশের বা বিশ্বের সেরা কাঠমিস্ত্রি ডিজাইনটা খুঁজে নিতে পারে। ফলে মাঝারি মানের কাজের আর তেমন কোনো কদর থাকছে না। একদমই না। এটা তো একদিক দিয়ে একটু ভয়ের ব্যাপারও। সোর্সের নেট সিলভারের উদাহরণ দেওয়া হয়েছে। তিনি একজন ডেটা অ্যানালিস্ট যিনি নির্বাচনের পূর্বাভাস দেন। হ্যাঁ, আমি তার নাম শুনেছি। তার মতো ডেটা অ্যানালিস্ট হয়তো অনেকেই আছেন, কিন্তু তিনি তার গভীর কাজের মাধ্যমে যে বিশ্লেষণ দেন সেটা এতটাই উন্নত মানের যে লক্ষ লক্ষ মানুষ শুধু তাকেই অনুসরণ করে। এই এলিট স্তরের কাজ বিক্ষিপ্ত মনোযোগ দিয়ে করা অসম্ভব। এর জন্য ঘন্টার পর ঘন্টা ডেটার গভীরে ডুবে থাকতে হয়। বেশ, তাহলে বিষয়টা পরিষ্কার হলো। গভীর কাজ আমাদের দ্রুত শিখতে সাহায্য করে এবং সেরা পারফর্মার হতে সাহায্য করে। এক কথায় এটা ২১ শতকের জন্য একটা অপরিহার্য দক্ষতা। কিন্তু এখানেই তো সেই ধাঁধাটা আবার ফিরে আসছে। হুম যদি এই দক্ষতা এতই শক্তিশালী আর মূল্যবান হয়, তাহলে তো সব কোম্পানি ঝাঁপিয়ে পড়ে কর্মীদের গভীর কাজ করতে উৎসাহিত করার কথা। কিন্তু বাস্তবে আমরা ঠিক এর উল্টোটা দেখছি। ব্যাপারটা কি? এটাই সবচেয়ে বড় প্যারাডক্স। আজকের কর্মক্ষেত্রগুলো যেন অজান্তেই গভীর কাজকে ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে। সোর্সে বেশ কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে, যেমন ধরুন ওপেন অফিস প্ল্যান, ওহ, এটা তো খুব কমন এখন। ফেসবুকের সদর দপ্তরের মতো বিশাল বিশাল ফ্লোর, যেখানে শত শত কর্মী একসাথে কাজ করছে। আইডিয়াটা ছিল কর্মীদের মধ্যে সহযোগিতা বাড়ানো। কিন্তু এখন এটা হিতে বিপরীত হয়ে দাঁড়িয়েছে, তাই না? সারাক্ষণ কোলাহল, কে কি নিয়ে কথা বলছে, কে কার ডেস্কে আসছে, মনোযোগ দেওয়াটা প্রায় অসম্ভব। আমার নিজেরই এমন অফিসে কাজ করার অভিজ্ঞতা আছে। ঠিক তাই। এর সাথে যোগ করুন সারাক্ষণ যোগাযোগের সংস্কৃতি, ইমেল, স্ল্যাক, হোয়াটসঅ্যাপ। সারাক্ষণ নোটিফিকেশন। হ্যাঁ, ম্যানেজাররা আশা করেন আপনি সবসময় অনলাইন থাকবেন এবং বার্তার সাথে সাথে উত্তর দেবেন। এমনকি নিউ ইয়র্ক টাইমসের মতো প্রতিষ্ঠানও তাদের লেখকদের নিয়মিত টুইট করতে উৎসাহিত করে। অথচ একজন লেখকের মূল কাজ তো গভীর মনোযোগ দিয়ে লেখা, টুইট করা নয়। কিন্তু কেন প্রতিষ্ঠানগুলো কি বুঝতে পারছে না যে এতে তাদেরই ক্ষতি হচ্ছে? এর পেছনের মনস্তত্ত্বটা কি? এর পেছনের মূল কারণটাকে সোর্সে বলা হয়েছে প্রিন্সিপাল অফ লিস্ট রেজিস্ট্যান্স বা ন্যূনতম প্রতিরোধের নীতি। আচ্ছা। জ্ঞানভিত্তিক কাজে বা নলেজ ওয়ার্কে একটা বড় সমস্যা হল এখানে সাফল্যের কোনো পরিষ্কার মাপকাঠি নেই। একটা কারখানায় আপনি বলতে পারেন কে দিনে কটা পণ্য তৈরি করল, কিন্তু একজন ম্যানেজারের কাজ কিভাবে মাপবেন? এই অবস্থাকে বলা হয়েছে মেট্রিক ব্ল্যাক হোল। আচ্ছা, তার মানে যেহেতু কাজের ফলাফল মাপা কঠিন, তাই কর্মীরা ব্যস্ততা দেখানোকেই কাজ হিসেবে ধরে নেয়। একদম, এটাই মূল পয়েন্ট। যখন আপনি জানেন না আপনার কাজের আসল মূল্য কি,
তখন আপনি সেই কাজগুলোই বেছে নেন যেগুলো করা সবচেয়ে সহজ এবং যেগুলো আপনার ব্যস্ততাকে প্রমাণ করে। যেমন ইমেলের উত্তর দেওয়া। ঠিক 1 ঘন্টায় 30টা ইমেলের উত্তর দেওয়াটা খুব দৃশ্যমান একটা কাজ। সবাই দেখছে আপনি খুব ব্যস্ত, কিন্তু 1 ঘন্টা ধরে একটা কঠিন সমস্যার সমাধান নিয়ে গভীরভাবে চিন্তা করাটা তো বাইরে থেকে দেখা যায় না। তাই কর্মীরা জেনে বুঝেই সহজ রাস্তাটা বেছে নেয়, কারণ সেটাই সবচেয়ে নিরাপদ মনে হয়। একদম। তার মানে আমাদের চারপাশের সিস্টেমটাই আমাদের অগভীর কাজের দিকে ঠেলে দিচ্ছে। তাহলে এই স্রোতের বিপরীতে একজন সাধারণ কর্মী বা ব্যক্তি কিভাবে চলবে? নিজের জীবনে গভীর কাজকে ফিরিয়ে আনার উপায় কি? এখানেই ব্যক্তিগত দর্শনের প্রশ্নটা আসে। যেহেতু বাইরের পরিবেশটা প্রতিকূল, তাই নিজের জন্য একটা শক্ত কাঠামো বা ফিলসফি তৈরি করে নিতে হবে। সোর্সে বেশ কয়েক ধরনের দর্শনের কথা বলা হয়েছে। এর মধ্যে দুটো খুব ইন্টারেস্টিং। একটা হলো বাই মডেল ফিলসফি। বাই মডেল নামটা তো বেশ ভারী শোনায়। নামটা ভারী হলেও ধারণাটা সহজ। এই পদ্ধতিতে আপনি আপনার সময়কে দুটো স্পষ্ট ভাগে ভাগ করে নেন। একটা অংশ থাকবে গভীর কাজের জন্য, যখন আপনি পৃথিবী থেকে পুরোপুরি বিচ্ছিন্ন, আর বাকি সময়টা আপনি স্বাভাবিক অগভীর কাজগুলো করবেন। এর সেরা উদাহরণ তো তাহলে কার্ল ইয়ং নিজেই। ঠিক ধরেছেন, যার কথা দিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। ও, তার মানে বুলিঞ্জিন টাওয়ারে কাটানোর সময়টা ছিল তার ডিপ ওয়ার্ক মোড, আর যখন তিনি জুরিকে ফিরে আসতেন, রোগী দেখতেন, লেকচার দিতেন, সেটা ছিল তার শ্যালো ওয়ার্ক মোড। দুটোকে তিনি সচেতনভাবে আলাদা করে ফেলেছিলেন। একদম। এই পদ্ধতির জন্য আপনার হয়তো একটা আলাদা টাওয়ার বানানোর দরকার নেই, কিন্তু আপনি হয়তো ঠিক করতে পারেন যে সপ্তাহের 2 দিন আপনি কোনো মিটিং করবেন না, বা প্রতিদিন সকাল 9টা থেকে 11টা পর্যন্ত আপনার দরজা বন্ধ থাকবে। মূল কথা হলো গভীর কাজের জন্য একটা সুরক্ষিত সময় এবং স্থান তৈরি করা। কিন্তু সবার পক্ষে তো এভাবে সময়কে ভাগ করা সম্ভব নাও হতে পারে। যাদের কাজের ধরন ভিন্ন, তাদের জন্য কি অন্য কোনো উপায় আছে? অবশ্যই। আরেকটা জনপ্রিয় দর্শন হল রিদমিক ফিলসফি। এখানে মূল ধারণাটা হল গভীর কাজকে একটা নিয়মিত অভ্যাসে পরিণত করা, অনেকটা দাঁত মাজার মতো। মানে রুটিনের অংশ বানিয়ে ফেলা? হ্যাঁ, এর জন্য বিশাল ইচ্ছাশক্তির দরকার হয় না, কারণ এটা আপনার রুটিনের অংশ হয়ে যায়। এটার কোনো মজার উদাহরণ আছে? সেরা উদাহরণ হলেন কমেডিয়ান জেরি সাইনফেল্ড। তার একটা বিখ্যাত পদ্ধতি আছে, ডোন্ট ব্রেক দ্য চেন বা শিকলটি ভেঙো না। হ্যাঁ, আমি এই পদ্ধতিটার কথা শুনেছি। তার লক্ষ্য ছিল প্রতিদিন অন্তত একটা হলেও নতুন জোক বা কৌতুক লেখা। তিনি একটা বড় ক্যালেন্ডার দেয়ালে টাঙিয়ে রাখতেন। যেদিনই তিনি কাজটা করতেন সেদিনের তারিখে একটা বড় লাল এক্স চিহ্ন দিতেন। কিছুদিন পর ক্যালেন্ডারে একটা এক্সের শিকল তৈরি হয়ে যায়, আর তখন মূল প্রেরণাটা আসে ওই শিকলটাকে না ভাঙার তাগিদ থেকে। এটা তো বেশ সহজ আর কার্যকর মনে হচ্ছে। একদম। এর জন্য বলিঞ্জেন টাওয়ারের দরকার নেই, শুধু একটা ক্যালেন্ডার আর একটা কলম হলেই চলবে। এই পদ্ধতিটা গভীর কাজ শুরু করার মানসিক বাধাটা কমিয়ে দেয়। আপনাকে ভাবতে হয় না আজকে কাজ করব কি করব না, আপনার রুটিনই আপনাকে বলে দেয় এখন কাজের সময়। দারুণ। তাহলে আজকের আলোচনায় আমরা দেখলাম গভীর কাজ আসলে কি, কেন এটা আজকের যুগে প্রায় একটা সুপার পাওয়ার, আর আমাদের আধুনিক কর্মপরিবেশ কিভাবে অজান্তেই এই সুপার পাওয়ারকে নষ্ট করে দিচ্ছে। আর সবশেষে এটা ফিরিয়ে আনার কিছু ব্যক্তিগত কৌশলও দেখলাম। কিন্তু আমার মনে একটা প্রশ্ন আসছে, এই পুরো আলোচনাটা কি শুধু আরও বেশি কাজ করা বা প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর সোর্স মেটেরিয়াল অনুযায়ী উত্তরটা হলো না। এই আলোচনাটা প্রোডাক্টিভিটির চেয়েও অনেক গভীর কিছু নিয়ে। তাই গভীর কাজ আসলে একটা অর্থপূর্ণ এবং সুখী জীবনের সাথেও ঘনিষ্ঠভাবে জড়িত। এর পেছনে স্নায়ুবৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক 2 ধরনের যুক্তিই আছে। আচ্ছা, সেটা কিভাবে? স্নায়ুবৈজ্ঞানিক যুক্তিটা হল ইয়োর ওয়ার্ল্ড ইজ হোয়াট ইউ পে অ্যাটেনশন টু, অর্থাৎ আমরা যে বিষয়ে মনোযোগ দিই আমাদের বাস্তবতার অনুভূতিও সেভাবেই তৈরি হয়। ইন্টারেস্টিং। আপনি যদি আপনার দিনের বেশিরভাগ সময় ইমেল, সোশ্যাল মিডিয়া আর অর্থহীন মিটিংয়ের মতো অগভীর বিষয়গুলোতে মনোযোগ দেন, তাহলে আপনার জীবনটাকেও মানসিক চাপ, উদ্বেগ আর তুচ্ছতায় ভরা মনে হবে। আর অন্যদিকে আপনি যদি দিনের একটা বড় অংশ কোনো কঠিন কিন্তু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জে গভীরভাবে মনোযোগ দেন, আপনার জীবনটাকে অনেক বেশি অর্থবহ এবং গোছানো মনে হবে। তার মানে এটা শুধু কাজ নয়, আমাদের জীবনের সার্বিক অনুভূতির ওপরও প্রভাব ফেলে। আর মনস্তাত্ত্বিক যুক্তিটা কি? মনস্তাত্ত্বিক যুক্তিটা এসেছে বিখ্যাত মনোবিজ্ঞানী মিহাই চিকসেন্ট মিহাইয়ের ফ্লো তত্ত্ব থেকে। ফ্লো স্টেট।
হ্যাঁ, ফ্লো হলো সেই মানসিক অবস্থা যখন আপনি কোনো কাজে এতটাই মগ্ন হয়ে যান যে আপনার সময়ের জ্ঞান থাকে না, নিজের অস্তিত্বের কথাও ভুলে যান। ঠিকসেন্ট মেহাই তার গবেষণায় দেখেছেন মানুষ তার জীবনের সবচেয়ে সুখী মুহূর্তগুলো অনুভব করে এই ফ্লো অবস্থায়। আর গভীর কাজ তো এই ফ্লো অবস্থায় পৌঁছানোর সবচেয়ে নিশ্চিত উপায়গুলোর একটা। যখন কেউ কোনো চ্যালেঞ্জিং সমস্যায় ডুবে যায় তখনই তো এই অভিজ্ঞতাটা হয়। ঠিক। তার মানে গভীর কাজ শুধু আমাদের ভালো কর্মী বানায় না, আমাদের সুখী মানুষ হতেও সাহায্য করে। ঠিক তাই। এটা শুধু আউটপুট নিয়ে নয়, এটা প্রসেস বা প্রক্রিয়াটাকেও উপভোগ করা নিয়েও। জানেন, এই পুরো আলোচনা থেকে আমার মাথায় একটা শেষ ভাবনা ঘুরছে, যা শ্রোতাদের জন্যেও হয়তো ভাবার মতো। বলুন। সোর্সগুলোতে একটা জায়গায় বলা হয়েছে, একটা পরিপূর্ণ কর্মজীবনের চাবিকাঠি হয়তো সঠিক চাকরি বা নিজের প্যাশন খুঁজে বের করার মধ্যে নেই। হয়তো আসল ব্যাপারটা হলো আমরা যে কাজই করি না কেন তাতে কারুশিল্পীর মতো গভীরতা এবং মনোযোগ প্রয়োগ করা। কারুশিল্পীর মতো মনোযোগ। একটা সাধারণ কাঠের চাকা বানানো হয়তো খুব মহৎ কোনো কাজ নয়, কিন্তু সেই চাকাটাকে নিখুঁত করার জন্য যে সাধনা, যে গভীর মনোযোগ, সেই প্রক্রিয়াটা অবশ্যই মহৎ। হয়তো আমাদের সবারই উচিত নিজেদের কাজের দিকে একজন কারুশিল্পীর চোখে তাকা।